হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 8টা। আজ একটু সকাল সকালই চা মুড়ি কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজকর্ম বলতে ওই ধারের ঘর ধোয়া মোছা হয়ে গেছে, যেটা শাশুড়ি মা করে দিয়েছেন। আমি এই যে চা মুড়ি কমপ্লিট করে এসে বিছনাটা গুছিয়ে নিয়েছি, তারপর এই ধারের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে এক বালতি মতো জল নিয়ে এলাম, এখন এই ধারে দুটো রুম আর সিঁড়ির কাজটা একটু ভালো করে মুছে দেব। আজ বাড়িতে সদস্য সংখ্যা অনেক কম। আমি, মা আর মিষ্টু 3জন বাড়িতে রয়েছি। আমার শ্বশুর মশাই আর ছোট কাকু মাঠের ওদিকে আছে। মেজো কাকিমা আর মেজো কাকু ওনারা গেছেন একটু বাইরে ওনাদের কাজের জন্য। আর আগের দিন দুপুরবেলাতে তো ঠাকুমা গেছেন ওই যে চোখের অপারেশন করাতে। আজ আসবেন না, কাল বোধহয় আসতে পারেন। 8জন সদস্যের মধ্যে 3জন বাড়িতে নেই, রয়েছি আমরা 5জন। তার মধ্যে 2জনের আবার আজ দুপুরের খাবারের জন্য নিমন্ত্রণ আছে, আমার শ্বশুর মশাইয়ের এবং ছোট কাকুর। বাকি রইলাম আমরা 3জন, মানে আমি, মা আর মিষ্টু। সেটাই ভাবছি যে দুপুরবেলা 3জনের জন্য কি রান্নাবান্না করা যায়। দেখি ঘর ধোয়া মোছাটা কমপ্লিট করি, তারপর মাকে একবার জিজ্ঞাসা করব যে দুপুরবেলা 3জনের জন্য কি রান্নাবান্না করা হবে। আজ ঘর মুছতে মুছতে আমার শ্বশুরবাড়ির বর্ণনাটা আপনাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করব। যারা আমার পুরনো বন্ধু তারা আমার পরিবার সম্বন্ধে মোটামুটি সবটুকুই জানেন, তবে যারা নতুন বন্ধু হয়েছে তাদের মনে অনেক অনেক প্রশ্ন। সেরকমই একজন প্রশ্ন করেছে যে তুমি সবসময় কাকিমা কাকিমা বলো কেন, তোমার কি শাশুড়ি মা নেই? হ্যাঁ, আমার শাশুড়ি মা আছে, তবে আমাদের বাড়িতে সকলের কাজের ডিপার্টমেন্ট আলাদা। এই যেমন কাকিমা রান্না বান্নার ডিপার্টমেন্টে থাকেন এবং আমার শাশুড়ি মা একটু বাইরের কাজের ডিপার্টমেন্টে থাকে, যেমন ধান সেদ্ধ করা, চাল নোনানো, তারপর যখন মুড়ি ভাজিয়ে নিয়ে আসে তখন ওই চালটাকে ভালোভাবে শুকিয়ে গুছিয়ে দেওয়া, এই সমস্ত ডিপার্টমেন্টে থাকে, মানে বাইরে বাইরের যে কাজগুলো আর কি। আর কাকিমা রান্নাবান্নার ডিপার্টমেন্টে থাকে। আর আমি এই যে ঘরের টুকটাক কাজকর্ম করি, রান্নাবান্নাও করি। ওই যে চাল নোনানো, চাল শোকানো, ওইসব আমি খুব একটা করি না। যখন করি তখন তো আপনারা দেখতেই পান। আর সে কারণে আমি বেশিরভাগ সময় কাকিমার পাশাপাশি থাকি বলে সবসময় কাকিমা কাকিমাই বলি। অবশ্য বাড়িতে কিন্তু আমি বেশিরভাগ সময় মা মাই করি, আর সে কারণে পাড়ার সকল লোকজন বলে যে বউছানা শুধু মা মা করে সবসময়। যাই হোক, যারা নতুন বন্ধু হয়েছেন তাদের অবশ্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তাদেরকে বলে রাখি, আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমার বাবারা হচ্ছে 3 ভাই। আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে আমাদের বাড়িতে মোট 9জন সদস্য, তবে আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় বাইরেই থাকে। যাই হোক, এই কথাটাই বলা ছিল। এদিকে দেখুন ঘর ধোয়া মোছা হয়ে গেছে। পাপোশগুলো বাইরে রেখেছিলাম, ওগুলো একটু ভালো করে ঝাড়াঝুড়ি করে নিয়ে এলাম। এখন এই যে জায়গা মতো সমস্ত পাপোশগুলো দিয়ে দেবো। আমার ঘরের দুয়ারের এই সামনেটাতে পাপোশ দেওয়া নেই, এটা হচ্ছে একটা বস্তা, এই বস্তাগুলি দেওয়া আছে। যেহেতু বাইরেটা ঢালাই দেওয়া রয়েছে সে কারণে এখানে আর পাপোশ দিইনি। এই যেমন কাকুর বাড়িটার সামনেও এখানেও একটা বস্তা দিয়ে পাপোশ করা হয়েছে, ওটা দিয়েছি। আর ঘরের ভেতরে ভেতরে এই যে পাপোশগুলো দেওয়া আছে ওগুলোই এই খাটের তলায় তলায় দিয়ে দিলাম। আগের দিন আমার ভিডিওতে এক বোনের কমেন্টটা নিইনি বলে বোনটি ভীষণ দুঃখ পেয়েছে। তো দেখুন আজকে কিন্তু বোনটির কমেন্টটা নিলাম। বোনটি বলেছে আমার ভিডিও নাকি ওনার বেশ ভালো লাগে। সত্যি বলতে আমার ভিডিও তোমাদের এত ভালো লাগছে, এতে করে আমিও ভীষণ খুশি। যাই হোক, এদিকে দেখুন পাপোশগুলো জায়গা মতো পেতে দেওয়ার পর সবজি কটা কেটে নিয়েছি। কি রান্না করব এটা একটা মহা চিন্তা হয়ে দাঁড়িয়েছিল। বাড়িতে একটা ছোট্ট মতো লাউ ছিল, দুদিনকার বাসি লাউ এটা, তো এটাই আজকে কেটে দিলাম। আর কয়েকটা সিম ছিল, এটা মাম্পে বুনু ঠাকুমা দিয়ে গেছে, মানে আমারও ঠাকুমা হয় উনি, তো উনি দিয়েছেন, ওই সিমগুলোই কেটেছি। আর একটা আলু কেটে নিয়েছি, সকালের মুড়ি খাবার এখনও বানায়নি তো সে কারণে আলুটা কেটেছি। মা বলল দোকান থেকে 5টা মতো ডিম নিয়ে আসবে, তো এই ডিম রান্নায় দেওয়ার জন্য আলুও কেটে নিয়েছি। আর ভাজার জন্য আলুটা কলপাড়ে ছেড়ে দিয়ে এসেছি। এই কটা সবজি এখানে নামিয়ে দেওয়ার পর ওটা নিয়ে যাব ওই ধারের বাড়ি, আলু কটা ভাজবো। ওই যে মা ডিম নিয়ে চলে এসছে, মিষ্টু আর মা ওদিকে রসুন ছাড়াচ্ছিল। পেঁয়াজ আদা রসুন সব কিছুই গুছিয়ে নিয়েছি। আজকে হবে লাউয়ের তরকারি, শিম ভাজা আর ডিম আলুর তরকারি। সবজি কাটা হওয়ার পরই দেখলাম প্রায় 9টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছিলো। সে কারণে ওই বাড়িতে গিয়ে আলু ভাজা করেই খাবারটা খেয়ে নিয়েছি। আর তারপর দেখুন বাসনপত্র ধুয়ে এখন ওই বাড়িতে রাখতে যাচ্ছি। সকালের খাবার খাওয়ার পর উনানের আঁচটা গুছিয়ে দিয়ে মা গেছিল স্নান করতে। স্নানের পরে মা ওদিকে উনানে ভাত বসিয়েছে, আর তারপর আমিও গেছিলাম স্নান করতে। এই যে স্নান করা হয়ে গেছে, এখন ছাদের উপরে এলাম জামা কাপড়গুলো মিলতে। এগুলো মিলে পরে যাব ওইধারের বাড়ি। মা ভাতটা নামিয়ে দেবে, তারপর বাকি রান্না বান্না আমিই করে নেব। আসলে কি জানেন তো, ভাত রান্নাটা না আমি খুব একটা ভালো পারি না। রান্না বান্না মোটামুটি ভালোই পারি, সবাই খেয়ে তো প্রশংসাই করে, তবে ভাত রান্নাটা আমি খুব একটা ভালো করতে পারি না। যেটা পারি না সেটা পারি না বলাই ভালো। যাই হোক, দিকে দেখুন জামা কাপড় মেলা হয়ে গেছে। আর সুব্রতর এই কাগজি গাছটাতে কত সুন্দর সুন্দর ফুল এসেছে দেখুন। এই জায়গাটাতে অনেক ঘাসও হয়ে গেছে দেখছি, ভাবলাম ঘাসগুলো তুলে দিই, তবে দেখছি না, মাটিটাও উঠে যাচ্ছে। এগুলো থাক, এখন যখন মাটিটা শক্ত হবে তখন না হয় ঘাসগুলো তুলে দেব। দাঁড়ান, ওই বাড়ি যাওয়ার আগে ডালিয়া গাছের ফুলটা কতটা ফুটেছে সেটা একবার দেখে আসি।
দূর থেকেই মনে হচ্ছে অনেকটাই ফুটে গেছে। এই যে কি ভালো ফুটেছে দেখুন, আরও মনে হচ্ছে একটু মতো ফুটবে। তবে এইটুকুতেই অসম্ভব সুন্দর দেখতে লাগছে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। তবে না, চলুন এরপর ওইধারের বাড়ি যাই। অনেকক্ষণ আগেই মা ভাত বসিয়েছে, এতক্ষণ বুঝি ভাত নেমে যেতেও পারে। স্নানের আগেই ইলেকট্রিক পটটাতে করে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম। ওই বাড়ি যাওয়ার আগে এই যে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, এরপর চলুন ওইধারের বাড়ি যাই। এই বাড়িতে যখন এলাম তখন মা দেখছি সবেমাত্র ভাতটা নামাচ্ছে। উনানে একটু মতো আঁচ ছিল, তো ওই আঁচেতেই শিমগুলো হালকা মতো সেদ্ধ করে নিয়েছি লবণ চিনি দিয়ে। আর তারপর দেখুন কড়াইটা ধুয়েও নিয়েছি। মা তারপর আবার আঁচ বসিয়ে দিল। এরপর এই আঁচেই বাকি রান্নাগুলো হবে। প্রথমেই লাউয়ের তরকারিটা বসাবো, তবে তার আগে তরকারিতে দেওয়ার জন্য যে আলুগুলো কেটেছিলাম সেগুলোই ভালো মতো ভেজে নেব। তো এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 1 চিমটি মতো হলুদ। এই আলু ভাজার সময় একটু মতো হলুদ দিলে ভাজা হয়ে যাওয়ার পর আলুর কালারটা ভীষণ সুন্দর আসে। এই যে ভালো মতোই ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো নামিয়ে নেব। এদিকে যে উনানের মোয়ানটা খোলা আছে, এই মোয়ানটা একটু দাবা দিয়ে দেব, তাহলে কি বলুন তো আঁচটা হালকা মতো কমে যাবে। যখনই জিনিসপত্র ভাজা হয়ে যাওয়ার পর নামাই, তখনই এভাবেই মোয়ানটা একটু দাবা দিয়ে দিই, যাতে করে তেলটা খুব বেশি গরম না হয়। তবুও দেখুন কড়াইটা একদম ধোয়া উঠে গেছে। না দাবা দিলে যে কি হতো। ভাবছি তরকারিটা বসানোর আগে আলু ভাজার পর্বটা একেবারে শেষ করে ফেলি। তরকারির জন্য আলুটা তো ভেজে রেখেছি, এদিকে ভাবলাম ডিম কারিতে যে আলুগুলো দেবো সেগুলোও ভেজে নিই। এই যে অর্ধেক অর্ধেক করে কেটেছি, মানে আলাদা আলাদা সাইজের করেছি যাতে করে বুঝতে পারি। তো এই ডিম কারির দেওয়া আলুগুলোই এখন ভেজে নিচ্ছি ভালো করে। যেহেতু আমার ঠাকুমা ডিম খান না, আর আমাদের ভাতের হাঁড়িটা রোজ রোজ পরিষ্কার করা হয় না, এমনি জল দিয়ে ধুয়ে দেওয়া হয়, তবে রোজ রোজ মাজা হয় না। এমনি তরকারিপাতি সব কিছু তো ঠেকিয়েই রাখা হয়, সে কারণে ডিম কারিটা সবার লাস্টে করব, যাতে করে ডিম কারিটা আলাদা রাখতে পারি, ভাতের হাঁড়িতে যেন না ঠেকে। আর সে কারণেই দেখুন সেদ্ধ করে রাখা ডিমটা ওই যে এক কোণাতে রেখেছি, যাতে করে কোনো জিনিসপত্রতেও না ঠেকে। যাই হোক, এদিকে দেখুন ডিমের আলুটাও ভেজে তুলে রাখার পর লাউটা দিয়ে দিলাম ওই একটু মতো তেলে। আর তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে লবণ। এই লবণ হলুদ দিয়ে এটা একটু ঢাকা চাপা দিয়ে ভাজবো। কি আর ভাজবো, লাউয়ের থেকে যা জল বের হয়। এই যে ভাজা তো দূরের কথা, এটা একদম সেদ্ধই হয়ে গেল। তবে জানেন তো বাসি লাউ তো ভালো সেদ্ধ হচ্ছে না দেখছি। দেখি আরেকবার ঢাকা চাপা দিয়ে তারপর নামিয়ে নেব। কষাতে কষাতে যতটা সেদ্ধ হয় হবে। ওই অর্ধেক মতো সেদ্ধ হয়েছে, এখন অবধি ডাঁটো ডাঁটোই রয়েছে দেখছি। এই সময়ে নামিয়ে নিচ্ছি, কারণ আঁচটা প্রায় চলে যাব হয়ে গেছে। এই সময় না নামালে মশলা কষাতে কষাতে আবার আঁচ দিতে হবে, সে কারণে নামিয়ে দিলাম। মশলা কষাবো তখন না হয় লাউটা ভালো মতো কষিয়ে নেব। লাউ সেদ্ধটা নামিয়ে নেওয়ার পরে এই যে কড়াইটাও জল দিয়ে ভালো মতো ধুয়ে দিয়েছি। তারপর দেখুন দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। আলু আর সমস্তটা ভাজাই আছে, সে কারণে অল্প করে তেলটা দিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি, পাঁচফোড়নটা অল্প পরিমাণে ছিল জানেন কৌটোটাতে, ঘরের ভেতর থেকে আর অল্প আনতে গেছি, তখনকে দেখছি চিনিটা কতটা পুড়ে গেছে। তো এসেই অল্প পাঁচফোড়নও দিলাম, আর সাথে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর তারপর দেখুন রসুন ছেঁচাটাও দিয়ে দিয়েছি, এটাও ভালো মতো ভেজে নেওয়ার পরে আদা জিরে বাটা দিয়ে দিলাম। এটার সাথে লঙ্কা আর কিছু দেওয়া নেই, গুঁড়ো লঙ্কায় দেবো। আর সাথে করে দিয়ে দিলাম 4 পিস মতো টমেটো কুচি, আর দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লবণ, যেহেতু লাউ সেদ্ধতে লবণ দেওয়া আছে, আর ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। এইটুকুতেই অনেক ঝাল হয়ে যাবে। তারপর দেখুন একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এই জলটা দিয়ে মশলাটা একদম ভালো মতো কষাবো। এই যে এই সময় দেখুন মশলাটা ভালো করে কষানোও হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে, এমনকি মশলার থেকে তেলটাও ছেড়ে গেছে। এই সময় ওই যে সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেবো। তারপর এই লাউ আর মশলা একসাথে অনেকক্ষণ ধরে কষাবো। এই লাউয়ের তরকারিটা ভাতের সাথে তো ভালো লাগেই, আবার এই লাউটা যদি শুধু সেদ্ধ করা হয় সেটা কিন্তু মুড়ির সাথে খেতে আরোই ভালো লাগে। মানে 2 রকমভাবেই লাউটা খাওয়া যেতে পারে, ভাতের সাথেও এবং মুড়ির সাথেও। এই যে কতক্ষণ ধরে ঢাকা চাপা দিয়েছি, জলটা প্রায় কমে গেছে, এখনও দেখছি লাউটা ভালো মতো সেদ্ধ হয়নি। জলটা তো কমেই এসেছে, সে কারণে এই সময় আলুটা দিয়ে দিলাম, আর তারপর ঢাকা চাপাও দিয়ে দিলাম। দাঁড়ান, ওদিকে এক দিদিভাই ডাকছে, কি বলছে দেখি। ও মা, কি সুন্দর ওনার গোপাল ঠাকুরটা দেখুন। এদিকে বেড়াতে নিয়ে এসেছিল, তো আমাকে বলছে, অনু তুমি আমার গোপাল ঠাকুরটা দেখেছো? আমি সত্যি বলতে দেখিনি, আজকে এই প্রথমবার দেখলাম ওনার গোপাল ঠাকুরটা। কি মিষ্টি লাগছে দেখুন দেখতে। স্নানের পর এখন বেড়াতে বেরিয়েছে। আমিও ঘরে বসে গোপাল ঠাকুর দর্শন করে নিলাম, আর আপনাদেরকেও আমার ভিডিওর মাধ্যমে গোপাল ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম। এদিকে দেখুন লাউয়ের থেকে জলটা পুরোপুরি টেনে গেছে, আর কড়াইয়ের গায়ে লেগেও যাচ্ছে। বাসি লাউ তো, সে কারণে ভালো মতো সেদ্ধ হয়নি, কেমন জানি একটু ডাটো ডাটো রয়েছে। আর লাউয়ের ঝাল এরকম হলে কি দেখতে ভালো লাগে? একটু গ্রেভি হলে দেখতে বেশি ভালো লাগে। সে কারণে অর্ধেকটা মতো লাউ সেদ্ধ এই যে একটু গ্লাসে করে ম্যাশ করে নিলাম, এরপর এই যে ভালো মতো মাখিয়ে
নেব। টাটকা লাউয়ের মতো অত ভালো সেদ্ধ না হলেও এর স্বাদের কিন্তু কোনো বদল হয়নি। ওটা যেমন খেতে লাগে এটাও ঠিক একই রকম লাগছিল। নুন ঝাল সমস্তটাই চেখে নিয়েছি। এই সময় বেশ ভালো মতোই হয়ে গেছে, মনে হচ্ছে এটা লাউয়ের ঝাল। তো এই যে লাউয়ের তরকারিটা এই সময় বাটিতে করে নামিয়ে নিলাম। কড়াইয়ের গায়ে যেটুকু লেগেছিল সেটুকুও খুন্তি করে নিয়ে নিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণ জল দিয়ে চলুন এটা ঘরেতে রেখে আসি, তারপর কড়াইটা ধুয়ে নেব। লাউয়ের তরকারি তো হয়ে গেছে, আর ডিম রান্নাটা তো সবার লাস্টে বসাবো। তো এই সময় দেখুন শিম ভাজাটা করে নেব। শিমটা আগে থাকতে সেদ্ধ করা আছে, অল্প পরিমাণে ডাবুতে করে তেল তুলে রেখেছিলাম, ওই তেলটুকু আর একটু তেল দিলাম, অর্ধেকটা মতো শুকনো লঙ্কা আর কয়েকটা সর্ষে দিলাম। আর এই যে এখন সেদ্ধ করে রাখা শিমটা দিয়ে নিচ্ছি। শিমটা সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়েছিলাম, তবুও এই যে আরও অল্প পরিমাণে লবণটা দিয়ে দিলাম, আর অল্প চিনিও দিয়েছিলাম এই ভাজার সময়েও। এক বন্ধু বেশ অনেকদিন আগেই আমাকে এই শিম বাটার একটা রেসিপি ট্রাই করতে বলেছিল, তো আজকে আমি তোমার রেসিপিটা ট্রাই করতে পারলাম না, তুমি প্লিজ রাগ করো না। হ্যাঁ, আমি আবার যখন শিম নিয়ে আসবে বাবা তখন অবশ্যই তোমার রেসিপিটা ট্রাই করব। যাই হোক, এদিকে দেখুন শিমগুলো ভালো মতো ভেজে নামিয়ে নিয়েছি। একটু মতো আগের দিনে চচ্চড়ি ছিল জানেন তো, বেশ ভালোই রয়েছে দেখছি, নষ্ট হয়নি। সে কারণে ওই গরম কড়াইয়েই এই চচ্চড়িটা দিয়ে দিলাম, একটু মতো গরম করে এই যে আবার নামিয়ে নিচ্ছি। এখন না বাসি পান্তা কোনো কিছুই ফেলতে ইচ্ছা করে না, মনে হয় খাবার উপযুক্ত হলে খেয়ে নেওয়াই ভালো। নিজের সংসারের মায়া বুঝি এমনটাই হয়। যাই হোক, লাউয়ের ঝাল, চচ্চড়ি আর শিম ভাজাটা আলাদা করে ঘরের ভেতর রেখে এসেছি। তারপর দেখুন এখন ডিমে হাত দিলাম। এরপর সব শেষে ডিম রান্নাটা করে ডিমটা আলাদা করে রেখে এই সমস্ত বাসনপত্র কলপাড়ে নিয়ে যাব। আজকে না ডিমের কারি করব, ঝোল করব না, সে কারণে দেখুন ডিমগুলো হালকা মতো কেটে নিলাম, যাতে করে মশলাটা বেশ ভালোভাবেই ঢুকে যায়। অল্প লবণ অল্প হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম একটু মতো তেল। এই সময় জানেন তো আঁচটা অনেকটা চলে গেছে। ডিম রান্নার জন্য ডিমটা তো সেদ্ধ করাই আছে, এমনকি আলুটাও ভাজা হয়ে আছে। তো এই ডিম কারিটা করতে বেশি আঁচের প্রয়োজন নেই, তবুও যেটুকু আঁচ আছে ওটুকু তো হবে না, সে কারণে একটা মতো ঘুঁটে ভেঙে দিয়ে দিলাম। ওই ধোয়াতেই একটু মতো ধরেও গেছিলো, তো ওতে করেই রান্নাটা সেরে ফেলেছিলাম। এই যে ডিমগুলো ব্রাউন ব্রাউন করে ভালো মতো ভেজে নিয়েছি। ডিম কারিতে ডিমটা হালকা ভেজে নিলেই বেশি ভালো লাগে। আর তারপর মশলাটা কষিয়ে নিয়েছি। আমি তো একই রকম পদ্ধতিতে মশলাটা কষিয়ে থাকি, আপনারা জানেনই, সে কারণে মশলা তৈরির পার্টটা স্কিপ করলাম। এই যে দেখুন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। প্রথমে আলুটা দিয়ে একটু মতো কষিয়ে নেব, কারণ ডিমটা দেওয়ার পরে না বেশি জোরে জোরে নাড়লে চলবে না, তাহলে ডিমগুলো একদম কেটে কেটে যাবে। এই যে ডিমটা দেওয়ার পরে হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে। এমনিতেই ডিমগুলো কেটেছি, তার উপর যদি জোরে জোরে নাড়াচাড়া করি খুন্তিতে লেগেই এই ডিমগুলো অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এই যে মশলাটা এই সময় বেশ মাখো মাখো হয়ে গেছে, ভীষণ সুন্দর কষানো হয়েছে। এই সময় দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। আলুটা এখনও অবধি সেদ্ধ হতে একটু মতো বাকি আছে, সে কারণেই জলটা দিলাম। আর তারপর কিছুক্ষণ ঢাকা চাপাও দিয়ে রেখেছিলাম। এই সময় দেখছি ঝোলটা ভালো মতোই ফুটে গেছে, তো একটু মতো চেখে নি, দাঁড়ান দেখি কেমন হয়েছে। চেখে যা বুঝলাম সব কিছুই ঠিকঠাক আছে, তবুও অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে করে ভাতের সাথে ব্যালেন্স হয়ে যায়। অনেক দিন পর ডিম কারি রান্না করলাম, একটু টেনশনে ছিলাম যে কেমন কি হবে না হবে, তবে না, বেশ ভালোই হয়েছিল। যাই হোক, এদিকে দেখুন জলটাও বেশ অনেকটাই কমে গেছে, বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে, আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সময় এই যে ডিম কারিটা নামিয়ে নিলাম। কড়াইয়ের গায়ে যে মশলাগুলো ছিল সেগুলো খুন্তি করে নামিয়ে নিয়েছি। কি ভালো কালারটা এসেছে দেখুন। ওটা ঘরের ভিতরে রেখে এলাম, এক পাশ করে রেখেছি। আর এই যে এরপর এই সমস্ত বাসনপত্রগুলো একদম কলপাড়েতে রেখে আসবো। এখন কলপাড়ে রাখবো না, এখন বাইরেটাতেই নামিয়ে রাখবো। এই জায়গাটা ভালো মতো গোবর দিয়ে দিই, তারপরে কলপাড়ে নিয়ে যাব। আমি যতক্ষণ রান্না বান্না করছিলাম আমার শাশুড়িমা ওদিকে বেশ অনেকগুলোই ময়লা পাকিয়েছে। আগের দিন তো কাকিমা পুকুর থেকে পাক তুলে এনেছিল, ওই পাক আর ময়লার গুঁড়ো মাখিয়েই অনেক ময়লা দিয়েছে। এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়েছে, আর শাশুড়ি মায়ের ওদিকে ময়লা পাকানোটাও হয়ে গেছে মোটামুটি। আর আজকে পাকাবে না বলছে, পরের দিন আবার পাকাবে। তো কাকাবাবু আবার এই সময় কয়েকটা মাছ এনেছে পুকুর থেকে, তো সেই মাছগুলোই মা এখন কাটা ধোয়া করছে ওদিকে। আর এই যে আমি ততক্ষণকে উনান শালটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ছোটোর থেকেই এই গোবর দেওয়ার কাজটা আমার বাবার বাড়িতে ছিল না, তবে এই কাজটা কিন্তু আমি পারি। এটা আমি শিখেছি আমার দিদিমার বাড়িতে থাকতে। আমার দিদিমাদের তো গরু আছে, আর দিদিমা যখন বাইরে যেত, মানে দিদিমার বাবার বাড়ি, তখন আমি দাদুর এই কাজগুলো করে দিতাম। দেখুন মোটামুটি পারি বলুন। উনান শালটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে রান্নার কাজে ব্যবহৃত বাসনপত্রগুলো বাইরেই নামিয়ে রেখেছিলাম, এখন এই যে কলপাড়েতে নিয়ে চলে এলাম। মা পাশেই বসে বসে মাছ কাটছিলেন, তো আমি বললাম মা আপনি যতক্ষণ মাছ কাটছেন ততক্ষণ এই বাসনপত্রগুলো ধুয়ে নিই, তারপর একেবারে যাবো ওইধারের বাড়ি, দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। এই যে এই কড়াইটা এখানেই ভিজতে
মাজতে দিলাম, মা বললো কড়াইটা আর কাপড়গুলো রেখে দাও, ওগুলো আমি পরে পুকুরে মাজা ধোয়া করে নিয়ে আসবো। যাই হোক, এদিকে দেখুন মায়ের সাথে কথা বলতে বলতে বাসন কটা আমি মেজে নিচ্ছি। চলুন বাসন মাজতে মাজতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি। এক বন্ধু কমেন্ট করেছে যে তোমার সব ভিডিওগুলো দেখতে শুরু করেছি, 2 দিন ধরে ফোনে শুধু তোমার ভিডিওই দেখছি। আমার ভিডিওগুলো যে তোমার এতটা ভালো লেগেছে, এতে করে কিন্তু আমিও কম খুশি না, আমারও ভীষণ খুশি লাগছে। আর এক বন্ধু কমেন্ট করেছে যে উনি রাজস্থান জয়পুর থেকে আমার ভিডিও দেখছে আর আমার ভিডিও ওনার ভীষণ ভালো লেগেছে। আপনারা যে এত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছেন, এটা জেনে আমার কি যে আনন্দ লাগছে। পরের কমেন্টটি হলো, উনি লিখেছেন খুব সুন্দর ভ্লগ দাও তুমি, তোমার ভিডিও আমি গুগল অ্যাডসেন্স পিন সার্চ করতে গিয়ে পেয়েছিলাম, সেদিন থেকে তোমার ভ্লগ দেখছি আর আমি মালদা থেকে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমার ভিডিও দেখার জন্য, আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরও অনেক বন্ধুরাই অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তবে একটা ভ্লগে এত বন্ধুদের কমেন্ট নেওয়াটা তো সম্ভব নয়, তাহলে আমি আমার কাজকর্ম সম্বন্ধে কিছুই বলতে পারবো না। আমি আমার রেগুলার ভ্লগে কিছু কিছু বন্ধুদের কমেন্ট নেব এবং তাদের কমেন্টের উত্তরে দেব। আপনারা সকলেই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টেরও উত্তর কখনো না কখনো দেব। যাই হোক, এদিকে দেখুন বেশ অনেকক্ষণই গল্প করা হলো, গল্প করতে করতে বাসন কটা মাজাও হয়ে গেছে, এমনকি ধোয়াও হয়ে গেছে। এরপরে এই যে এই কটা বাসন নিয়ে যাব ওইধারের বাড়ি, মায়ের ওদিকে মাছগুলোও ধোয়া হয়ে গেছে, মা মাছ আর বটিটা নিয়ে গেছে। আমি এই যে ঘটিতে করে 1 ঘটি জল আর বাসন কটা ধুয়ে মেজে নিয়ে যাচ্ছি এখন ওইধারের বাড়ি। মা আগেই চলে গেছে, মাকে বললাম মা আপনি ভাত বেড়ে দিন, আমি ততক্ষণ জলটা নিয়ে যাচ্ছি। মিষ্টুরও ওদিকে ভীষণ খিদে পেয়ে গেছে জানেন, বাবা আর ছোটো কাকু গেছেন, ওই যে ভোজ আছে একটা ওখানে, আমরা এই যে এখন খাবার খেতে বসেছি। আজ দুপুরের রান্না তো আপনারা জানেনই, আমরা 3 জনই রয়েছি, 3 জন মিলেই এখন খাবারটা খাচ্ছি। মিষ্টু এই যে ডিম কারিটা মেখেই বলছে খাবে, ওর আজকে ভীষণ পছন্দ হয়েছে ডিম কারিটা। চলুন অনেকটাই বেলা হলো, 1:40 মতো বাজে, এখন খাবার সময়ও হয়ে গেছে, খিদেও পেয়েছে একটু একটু। এই সময় খাবারটা খেয়ে নিই, শিম ভাজাটা দিয়েই খাবার শুরু করলাম আর ডিম কারিটা দিয়ে খাবারটা শেষ করব। ডিম মাছ মাংস এগুলো আমি খাবার শেষেই খেতে পছন্দ করি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।